নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ও হেনরির লেখা গল্প দ্য হ্যান্ডবুক অব হাইমেন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্পটির বাংলা অনুবাদ করে নাম দেওয়া হয়েছে প্রজাপতির খেরোর খাতা। বিটাররুট মাউন্টেনে সোনা খুঁজতে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু। আমার নাম স্যান্ডারসন প্র্যাট, আমার বন্ধু ইডাহো গ্রিন। হঠাৎ একটা অপ্রত্যাশিত তুষার ঝড় আমাদের দুজনকে মাসখানেকের বেশি একটা ছোট্ট কেবিনে আটকে রেখে দিয়েছিল। আর বলতে গেলে সেই এক মাসে আমাদের জীবনের ধারাটাই একেবারে পাল্টে গিয়েছিল। সেই নিয়েই আজকের গল্প। সঙ্গে যথেষ্ট খাবার আর প্রচুর পরিমাণে জ্বালানি কাঠ থাকায় শারীরিক স্বাচ্ছন্দ্যের বিশেষ অভাব হয়নি। কিন্তু মুশকিল হলো, দুজন যুবক যাদের হাতে কোনো কাজ নেই একটা ছোট্ট ঘরে কতক্ষণ একজন আরেকজনকে সহ্য করতে পারে। আস্তে আস্তে দুজনেই খিটখিটে হয়ে উঠলাম। কথায় কথায় তর্ক বিতর্ক বেঁধে গেল। রোজই তর্ক বিতর্ক হচ্ছে। শেষে এমনকি একই উনুনের দুপাশে নিজের নিজের রান্না করে নিতে লাগলাম আলাদাভাবে। তারপর একদিন কথা বন্ধই করে দিলাম দুজনে। একদিন বিকেলে হঠাৎ ইডাহোর হাত লেগে কেবিনের ওপরের তাক থেকে দুটো বই পড়ে গেল মাটিতে। লেখাপড়ার প্রতি কোনো রকম আকর্ষণ আমাদের ছিল না বটে, কিন্তু এই কর্মহীন জীবনের একঘেয়েমি কাটাতে দুজনেই সাগ্রহে বই দুটো তুলে নিলাম। আমার হাতের বইটা লম্বায় 5 আর চওড়ায় ইঞ্চি 6 মতো, কিন্তু এই এক রত্তি বইটাতে ঠাসা আছে পৃথিবীর জ্ঞান ভাণ্ডার। পড়তে পড়তে নেশা লেগে গেল আমার। হাইমেন্স হ্যান্ডবুক অব ইন্ডিসপেন্সিবল ইনফরমেশন। বইটা সার্থক নামা বটে, কি নেই এতে? পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ কোনটি? কটাই বা তারা আছে আকাশে? কোন শহরের লোক সংখ্যা কত? মেয়েদের বয়স কি করে বোঝা যায়? উটের কটা দাঁত আছে? চিকেন পক্স দেখা দিলে কত সময় লাগে? মেয়েদের গ্রীবা কতটা লম্বা হওয়া শোভনীয়? ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। লেখক ভদ্রলোক মনে হয় লক্ষ লক্ষ মাইল ভ্রমণ করেছেন এবং অন্তত 50 বছর ব্যয় করেছেন এই বইয়ের পেছনে। হাইমেন জানে না এমন জিনিস নেই, আর যে বিষয় সম্বন্ধে হাইমেন জানেন না সেই বিষয়টা বোধহয় জানার যোগ্য নয় বলেই আমার ধারণা। ইডাহো যে বইটা নিয়ে বোঝে আছে সেটা একটা কাব্যগ্রন্থ। ইডাহোর ধারণা, মদের ঝোঁকে কবি যে দার্শনিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন তাঁর কবিতায়, সেই তত্ত্বের কাছে আমার বইয়ের তথ্যগুলো নিতান্ত শুকনো এবং নিরস। কথা বাড়িয়ে লাভ নেই, কাহাতক ঝগড়া করা যায় একটা অবুঝের সঙ্গে। আমার দিনগুলো পরম শান্তিতে কাটতে লাগলো অপ্রয়োজনীয় এবং প্রয়োজনীয় তথ্যগুলো হৃদয়স্থ করে। কখন তুষার থামলো বইয়ের মধ্যে ডুবে থাকায় আমরা টেরই পেলাম না। সেই বসন্তে আমরা যেসব খনিজ পদার্থ পেয়েছিলাম $8,000 সব বিক্রি করে দিয়ে সালমান নদীর ধারে রোজা শহরে বিশ্রাম নিতে এলাম। এখন পয়সার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট লোকালয়ে, তাই আমাদের সাধুর অভ্যর্থনার অভাব হলো না। দমকল বাহিনীর সাহায্যের জন্য অনুষ্ঠিত সিটি হলের এক জলসায় রোজা সোসাইটির মহলের মক্ষীরানী মিসেস ডি আরমন্ড স্যামসনকে আমরা দুজনে একসঙ্গে দেখলাম। বিধবা মিসেস স্যামসন রোজা শহরের একমাত্র দোতলা বাড়ির মালিক। আমরা দুজন ছাড়াও অন্তত 22 জন যুবক মিসেস স্যামসনকে ঘিরে নাচের প্রস্তাব দিল। আমি সেদিকে সুবিধা হবে না বুঝতে পেরে প্রথমেই নাচ শেষে তাকে বাড়ি পৌঁছে দেবার অনুমতি আগে ভাগে নিয়ে রাখলাম। এদিক দিয়ে আমার জিত হলো। ফেরার পথে মিসেস বললেন, আকাশের তারাগুলো দেখেছেন মিস্টার প্র্যাট? কিরকম ঝলমল করছে। খুব স্বাভাবিক। ওই যে বড় তারাটা দেখছেন, আমাদের থেকে 66 কোটি মাইল দূরে আছে। ওর আলো আমাদের কাছে পৌঁছতে প্রায় 36 বছর লেগে যায়। একটা 18 ফুট টেলিস্কোপ দিয়ে আপনি প্রায় 33 লক্ষ তারা দেখতে পাবেন। হো হো মিস্টার প্যাট,
উফ, আপনি এত কিছু জানেন! আমি তো এসব জানতামই না। যা গরম পড়েছে আজ, একেবারে ঘেমে গেছি। তা তো হবেই, আমাদের যে 2 লক্ষ ধর্মগ্রন্থি একসঙ্গে কাজ করে চলে। এত কথা আপনি জানলেন কি করে মিস্টার প্র্যাট? পৃথিবীর পথে চোখ দুটোকে খোলা রেখে যে চলি ম্যাডাম। মিস্টার প্র্যাট, শিক্ষিত লোকের বড় অভাব এই শহরে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। যদি মাঝে মাঝে বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসেন, খুশি হব। এইভাবেই হলদে বাড়ির রমণীটির প্রিয় পাত্র হয়ে উঠলাম আমি। প্রতি মঙ্গলবার আর শুক্রবার আমি তার সঙ্গে দেখা করতে যেতাম, আর হারকিমার থেকে সংগৃহীত আমার জ্ঞান ভাণ্ডার উজাড় করে দিয়ে মুগ্ধ করে তুলতাম তাকে। অন্য সময়গুলো সদ্ব্যবহারে ব্যস্ত থাকতো ইয়াডো আর অন্য স্থানীয় যুবকেরা। ইয়াডো যে তার কবিতার বইয়ের দর্শন প্রয়োগ করে মিসেস স্যামসনকে প্রভাবিত করতে চেষ্টা করছে, এই কথা আমি স্বপ্নেও কল্পনা করিনি। একদিন রেগে লাল হয়ে তিনি বললেন, ইয়াডো নাকি সবসময় শরীখানার মালিকের মতো কথা বলে। তাকে এক হাতে মদের বোতল নিয়ে শাকির বেশে বনভোজনে নিমন্ত্রণ করেছে সে। এটা কি কোনো ভদ্র রমণীর পক্ষে সম্ভব? রেগে তো তিনি একদম লাল হয়ে আছেন। অনেক কষ্টে বুঝিয়ে শান্ত করলাম তাকে। বললাম, ইয়াডো একজন ভদ্রলোক, তাতে সন্দেহ নেই। যত নষ্টের গোড়া ওই কবিতার বইটা। এই পর্যন্ত সব ঠিকই ছিল। সপ্তাহ 2 পরে একদিন রাত্রে কোলাহলের শব্দে ঘুম ভেঙে গেল। বাইরে এসে দেখি দূরে মিসেস স্যামসনের বাড়িতে কিভাবে যেন আগুন লেগে গেছে। দৌড়ে সেখানে গিয়ে শুনলাম গৃহকর্ত্রীকে কেউ বাইরে আসতে দেখেনি, কিন্তু দমকলের লোকেরা আমাকে কিছুতেই ভেতরে যেতে দেবে না। ওখানে ঢুকলে নাকি আর বেঁচে ফেরা যাবে না। ওই আগুনের আভায় পকেট থেকে হাইমারের বইটা বার করে দুর্ঘটনার পাতায় চোখ বোলালাম। দেখলাম লেখা আছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে এলে দুচোখের বাইরের দিকের কোণে কয়েকটি করে অতসী ফুলের বীজ রেখে দিলে অব্যর্থ উপকার পাওয়া যাবে। তখনই পকেট হাতড়ে পয়সা বার করে একটি ছোট ছেলেকে অতসীর বীজ কিনতে পাঠালাম। তারপর যথাসাধ্য বল প্রয়োগে দমকল কর্মীদের হাঁটিয়ে জ্বলন্ত বাড়িতে ঝাঁপ দিলাম। দমকল কর্মীরা তাদের লম্বা পাইপ দিয়ে যদি অনবরত আমার গায়ে জল ছিটে না দিত, তবে মুহূর্তেই আমি রোস্ট হয়ে যেতে পারতাম। যাই হোক, কোনো মতে সংজ্ঞাহীন মিসেস স্যামসনকে তার ঘর থেকে উদ্ধার করে বাইরের নিরাপদ আশ্রয় নিয়ে এলাম। ইতিমধ্যে ছোট ছেলেটিও অতসীর বীজ নিয়ে হাজির। আমি 2-4টি করে বীজ তার চোখের কোণের দিকে রেখে দিয়ে নিশ্চিন্ত হলাম। বলা বাহুল্য, চোখ দুটো বন্ধই ছিল। এমন সময় গ্রামের ডাক্তারবাবু এসে উপস্থিত। তিনি তো আমার কাণ্ড দেখে এটা কি ধরনের চিকিৎসা? আমি তখন তাকে সগর্বে হাইমারের বইয়ের 117 পৃষ্ঠাটি দেখে নিতে বললাম। এ বিষয়ে হাইমারের মতো যে অভ্রান্ত আর কেউ নেই, তাতে আমার কোনো সন্দেহ নেই। এ কথাও জানালাম। বইয়ের পাতা উল্টে বিষম খেলেন ভদ্রলোক ডাক্তারটি। ও মশাই, শ্বাসরোধের চিকিৎসা হিসাবে এখানে তো লেখা আছে, রুগীকে মুক্ত বাতাসে আনুন আর তাকে হেলান দিয়ে শুইয়ে রাখুন। অতসী বীজের ব্যাপারটা তো এই তো দেখুন ওপরের লাইনে, ওটা চোখ কড়কড় করার ওষুধ। তাহলে আপনি? এইখানে বাধা দিলেন স্বয়ং রোগিণী। ওই অতসীর বীজ আমার চোখের চুলকুনি যেরকম সারিয়েছে, সেরকম আর কোনো ওষুধ পারেনি। এই কথা বলে আমার কোলে মাথা রেখে পাশ ফিরে অন্য চোখেও ওই বীজ দিতে অনুরোধ করলেন তিনি। এখন যদি রোজা শহরে যান, দেখবেন একটি নতুন হলদে বাড়িতে মিসেস স্যামসন এখন মিসেস প্র্যাট হয়ে ঘরকন্নার তদারকিতে ব্যস্ত। আমার বইটি লাল মরক্কোর মলাটে বাঁধাই হয়ে মার্বেলের টেবিলে শোভা পাচ্ছে। ওর মলাট খুললেই শান্তি সুখের চাবিকাঠিটা পাওয়া যাবে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল এই ছোট্ট গল্পটি, দ্য হ্যান্ডবুক অফ হাইমেন। এরকম যদি আরও গল্প শুনতে চান, তাহলে নিচে ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্ট,
প্লেলিস্টে আজ পর্যন্ত আমার আপলোড করা সব গল্প থরে থরে সাজানো আছে আপনাদেরই জন্য। ততক্ষণ সেগুলো শুনুন যতদিন না নতুন গল্প আনি। আর আজকে বিদায় নিলাম, নমস্কার।